বাংলাদেশের ভারত সফরের খবর। আর একদিন পরই মাঠে গড়াবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট। র্যাঙ্কিং আর পারফরমেন্সে যোজন ফারাক থাকলেও বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত, বরং টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে একটু বাড়তি সতর্ক দলটির কোচ অনিল কুম্বলে। আর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা বলছেন, এই কন্ডিশনে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ। 1999 সালের 7 ফেব্রুয়ারি বিশ্ব ক্রিকেট সাক্ষী হয় এক অবিশ্বাস্য কীর্তির। দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে একাই 10 উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। টেস্ট ইতিহাসের দ্বিতীয় এই ঘটনার পর কেটে গেছে 18 বছর। সেই দিনের 22 গজের নায়ক এখন পেশাদার কোচ। তাই তো ওই একই দিনে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়েও পেশাদারিত্বই বেরিয়ে আসলো কুম্বলের কণ্ঠে। আমরা প্রতিটি দলকেই একই চোখে দেখি, আর বাংলাদেশ তো এখন খুবই উন্নতি করেছে। ফলাফল যেমনই হোক, তারা কিন্তু নিউজিল্যান্ডেও দারুণ খেলেছে। তাদের বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে, তাই এই দলকে সমীহ না করার কোনো কারণ নেই। অবশ্য বিরাট কোহলিদের পারফরমেন্সে কুম্বলের এটিকে কথার কথা মনে হতে পারে। যে দলটি টেস্টে দেশের মাটিতে 2012 সালের পর আর হারেনি, সেই র্যাঙ্কিং এর শীর্ষে থাকা ইন্ডিয়া সমীহ করছে 9 নম্বর দল বাংলাদেশকে। তাহলে চেতেশ্বর পূজারার কথা শোনা যাক। তাদেরকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। এটা সমানে সমান লড়াই, কারণ আমরা যখন বাংলাদেশে খেলতে যাই তখন এখানকার মতোই কন্ডিশন পেয়েছি। তাই তাদের জন্য কন্ডিশনে বাধা হওয়ার কথা নয়। যারা ভালো খেলবে তারাই জিতবে। ভারতীয় দলে এসেছে একটি পরিবর্তন। ইনজুরিতে পড়া অমিত মিশ্রা জায়গা নিয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। যমুনা স্পোর্টস। আপনার রিপোর্টে সম্ভাবনার কথা শুনছিলাম এই টেস্ট ক্রিকেট বাংলাদেশের। রাইট, আসলে এই দুটি দলের সাম্প্রতিক ইতিহাস যদি দেখেন, সেই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি20 ওয়ার্ল্ড কাপ, একটা উত্তেজনা কিন্তু আছেই। তবে র্যাঙ্কিং এ কিন্তু আসলে অনেক পার্থক্য। আমরা সেটি একটু দর্শকদের শুরুতে দেখিয়ে দিতে চাই। র্যাঙ্কিং এ আপনি জানেন যে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দল ভারত, সেখানে বাংলাদেশের অবস্থা কিন্তু 9 নম্বর, একমাত্র জিম্বাবুয়ে বাংলাদেশের পরও টেস্ট র্যাঙ্কিং এর যে 10 দলের মধ্যে, অর্থাৎ বিশাল একটা গ্যাপ আছে। তবে মাঠের পারফরমেন্স আসলে সেটা আশা করি সেই পার্থক্য থাকবে না। এখন পর্যন্ত রেটিং পয়েন্ট 120 ভারতের, যেখানে বাংলাদেশের রেটিং মাত্র 62, 58 রেটিং এর পার্থক্য রয়েছে। এবং এই ম্যাচে যদি ভারত জয় পায় তাহলে কিন্তু তারা একটি পয়েন্ট বেশি লাভবান হবে, অর্থাৎ 121 পয়েন্ট হবে। তবে বাংলাদেশ জিতে গেলে কিন্তু 5 পয়েন্ট বেড়ে যাবে, অর্থাৎ 67 পয়েন্ট হয়ে যাবে। আর হেরে গেলে ভারতের কিন্তু অনেক লস হয়ে যাবে, 20 থেকে 2 পয়েন্ট কমে যাবে 18, এবং বাংলাদেশের খুব বেশি কিছু হবে না, 1 পয়েন্ট লস করবে। আমরা যদি ব্যক্তিগত র্যাঙ্কিং এর বিবেচনায় দেখি যে আসলে দুই দলের ব্যাটসম্যানরা কতটুকু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে, যেখানে বিরাট কোহলি আইসিসি র্যাঙ্কিং এর 2 নম্বরে অবস্থান ব্যাটসম্যান হিসেবে, সেখানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান কিন্তু 22 নম্বরে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চেতেশ্বর পূজার অবস্থান 12 নম্বরে, সেখানে বাংলাদেশের কেউ এই পজিশনে নেই তার সঙ্গে সমান অবস্থানে। সেখানে মুরালি বিজয় রয়েছেন 27 নম্বরে, আজিঙ্কা রাহান আছে 15 নম্বরে, আর তামিম ইকবাল 28 নম্বরে। অর্থাৎ র্যাঙ্কিং এ ব্যাটসম্যানদের পার্থক্যটা কিন্তু অনেক বড়। তবে ক্রিকেট যেহেতু মাঠের খেলা, মাঠের যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে। বোলিং এর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি রবিচন্দ্রন অশ্বিন, আপনি জানেন যে 1 নম্বর বোলার, অশ্বিন এবং জাদেজা 1 আর 2। সেখানে এটি নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়া অনেক কথা হচ্ছে যে এই ম্যাচে এই দুজনের লড়াই কে কাকে টপকে যেতে পারে, এবং বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে থাকবে এরা দুজনই নিশ্চয়ই। এবং সাকিব আল হাসান 14 নম্বরে রয়েছেন, মেহেদী মিরাজ আছেন 36 নম্বরে। তবে অভিজ্ঞতার বিচারে কিন্তু এদের সবার থেকে সাকিব অনেকখানি এগিয়ে। আবার সাকিবের সঙ্গে অশ্বিনের কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিং ও একটা লড়াই আছে সবুজ। অবশ্যই সব মিলে একটা উপভোগ্য টেস্টের প্রত্যাশা আসলে সবার। আমরা এবারে নজর দিতে চাই ক্রিকেটের আরো কিছু খবরে। প্রথম বিভাগ ক্রিকেটে ব্যাট হাতে অনন্য কীর্তি গড়েছে আজমির আহমেদ। ছক ম্যাচে তার হার না মানা 222 রানে ভর করে মাত্র 2 উইকেট হারিয়ে 383 রানের বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। 50 ওভারের ক্রিকেটের যে কোনো আসরে এটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম ডাবল সেঞ্চুরি। এ দল বা এইচপি ইউনিটের খেলা কম থাকায় এসএসসি ইমার্জিং কাপ টুর্নামেন্টের মতো উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশ, বলছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন। 15 মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জাতীয় দলের 4 ক্রিকেটারের সাথে খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের ক্রিকেটাররা, যা হতে পারে জাতীয় দলে ঢোকার বড় মঞ্চ। সবশেষ 2013 সালে মালয়েশিয়া বসেছিল এশিয়ার দলগুলো নিয়ে এমার্জিং এশিয়া কাপ। এবার বাংলাদেশে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট। জাতীয় দলের পাশাপাশি অন্যান্য দেশের এ দল বা বয়সভিত্তিক দলের ব্যস্ততা থাকে অনেক বেশি। সে তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বাংলাদেশ এ দল সবশেষ সিরিজ খেলেছে ভারতের মাটিতে 2015 সেপ্টেম্বরে, আর দেশের বাইরে খেলার সুযোগ পায়নি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এইচপি ইউনিট। তবে এমার্জিং কাপ সেই অভাব ঘোচাবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। আমরা যদি ভারতের দিকে তাকাই কিংবা শ্রীলঙ্কার দিকে তাকাই, ওদের ইউথদের জন্য বোধহয় ওদের ডোমেস্টিক ক্রিকেটে বা আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, বাট আমাদের এখানে এখন আমরা সেভাবে করতে পারিনি। তো সেজন্য ডেফিনেটলি এটা একটা ভালো অপরচুনিটি। টুর্নামেন্টে অংশ নেবে আইসিসির সহযোগী 4 দেশ আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকংয়ের জাতীয় দল। আর টেস্ট খেলুড়ে 4 দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব 23 দলের সাথে খেলতে পারবেন জাতীয় দলের 4 জন ক্রিকেটার। আর এটিকেই তরুণ ক্রিকেটারদের প্রমাণের দারুণ মঞ্চ বলে মনে করেন নাজমুল আবেদিন। আমাদের 23 বছরের নিচের যথেষ্ট একটা বড় সংখ্যা খেলোয়াড় আছে যারা খুব ট্যালেন্টেড। এমন একটা টুর্নামেন্ট যেটা দেয় সেটা হচ্ছে প্লেয়ারদেরকে প্রপার মূল্যায়নের সুযোগটা করে দেয়। একই বয়সের অন্যান্য ফুল মেম্বার কান্ট্রিজের ছেলেদের সাথে ওদের খেলার সুযোগ হবে, তো আমরা মূল্যায়ন করতে পারবো ওরা কেমন খেলছে, আমরা কেমন খেলছি। অ্যাথলেটিক্স ফেডারেশনের টাকা আত্মসাৎ করেছেন সাধারণ সম্পাদক। জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত এমন অভিযোগ করেছেন খোদ ফেডারেশন সভাপতি আলী কবির। ভিত্তিহীন অভিযোগ দাবি করে সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের দাবি আসন্ন নির্বাচন বানচাল করতে এমন চক্রান্ত। মঙ্গলবার বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি গঠনের চিন্তা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে 7 ফেব্রুয়ারি মঙ্গলবার। চলছে নতুন মেয়াদে নির্বাচনের প্রস্তুতি, কিন্তু খোদ ফেডারেশনের সভাপতির এক অভিযোগে স্থগিত হয়ে গেছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। ফেডারেশনের তহবিল থেকে 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। জাতীয় ক্রীড়া পরিষদকে এমন অভিযোগ করেছেন বর্তমান সভাপতি। তথ্যগুলো নিয়ে আমরা একটি তদন্ত কাজ শেষ করব, সংগঠনের যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম আমরা গ্রহণ করব। ফেডারেশনের কাছে বিভিন্ন সময়ের পাওনা 10 লাখ টাকা উত্তোলন করেছেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে তাকে বিতর্কিত করতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে বলে দাবি তার। কোনো না কোনো অ্যাঙ্গেলে কিছু কারণে 2-3 জন মিলে এগুলো একটা চক্রান্ত আমার বিরুদ্ধে বোধহয় করে যাচ্ছে। এদিকে চলমান অস্থিরতায় নতুন নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ক্রীড়া পরিষদ। ইব্রাহিম চেঙ্গিসের দাবি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ষড়যন্ত্র করেছে বিরোধী পক্ষ। এটি আমাদের নির্ভর করছে আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে। 10 লাখ টাকাকে মেইন ফ্যাক্টর মনে করে নির্বাচন থেকে পুরা দেশের কাউন্সিলরদের বঞ্চিত করা ঠিক হবে না। নির্বাচন হোক। এমন ভিত্তিহীন সব অভিযোগ তুলে নির্বাচন আটকে রাখা হয়েছে সাইক্লিং ফেডারেশনের। কোনো কারণ ছাড়াই অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব গেছে ভারোত্তোলন আর কাবাডি ফেডারেশনের। মুজাহিদ তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আবার ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা সিরিজ। কর্মচারীদের চাকুরি ছাড়ার হিড়িকে এবার সংযোজন হয়েছে চাকুরি থেকে অব্যাহতি দেয়া। ফেডারেশনের হেড অব প্রোটোকল মনি বেগমকে একদিনের নোটিশে চাকরিচ্যুত করে তাকে ভবনেই ঢুকতে দেননি সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। পরে সহসভাপতি বাদল রায়ের হস্তক্ষেপে বাফুফে ভবনে গিয়ে নিজের পাওনা আদায়ের কথা বলতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাফুফের সভাপতির সাবেক ব্যক্তিগত সহকারী। 10 বছরের কর্মস্থল, কিন্তু অতি পরিচিত এই বাফুফে ভবন হঠাৎই অপরিচিত হয়ে গেল হেড অফ প্রোটোকল মনি বেগমের জন্য। ভবনের গেটে তাকে আটকে দেয় ফেডারেশনের নিরাপত্তা কর্মীরা। এদের নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাকে কেউ ঢুকতে দিবে না। কি কারণ করতে পারে আমিও জানি না, আমার জানা নেই। না, আমাকে কিছু জানায়নি, কোনো কিছুই জানায়নি। কালকে রাতে 8:30টার সময় তো এখান থেকে বের হলাম মিটিং করে। সেই মিটিংয়ে তো আপনিও ছিলেন। খোঁজ নিতে গিয়ে জানতে পারেন আনফিট অজুহাতে তাকে চাকরিচ্যুত করেছে ফেডারেশন। এরপর সহসভাপতি বাদল রায়ের হস্তক্ষেপে ফেডারেশন ভবনে ঢোকার অনুমতি পান মনি বেগম। এর আগে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদির নির্দেশে মনি বেগমের সব প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা মানেননি সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। উল্টো পাওনা চাইতে গিয়ে হেনস্থার শিকার মনি বেগম অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিয়ে বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে গেলে রুম তালাবদ্ধ করে রাখেন তিনি।
এর আগে সাধারণ সম্পাদকের ক্ষমতার দাপটের অভিযোগে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন বাফুফের 4 কর্মকর্তা। বিষয়টিকে মোটেও সহজভাবে নিচ্ছেন না বাফুফের শীর্ষকর্তারা। যেটুকু ঘটেছে এটা তো ভাবমূর্তির উপরে সাংঘাতিকভাবে প্রভাব পড়বেই, এটা কোনোভাবেই শোভনীয় নয়। কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকুরি হারিয়ে মাইলস্ট্রোক করে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনি বেগম। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। কোপা দেল রে টানা